ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো শাহজাহান খানকে। 10 দিনের রিমান্ড চাইতে নেওয়া হয়েছে আদালতে। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে কয়েকজনকে গ্রেফতার। পোশাক কারখানায় অস্থিরতা ছড়ানোর অভিযোগ। অভিন্ন নদীতে বাঁধ নির্মাণ ও একতরফা পানি নিয়ন্ত্রণের প্রতিবাদে ভারতের ডাম্বুরা অভিমুখে লং মার্চ। কুমিল্লা টাউন হলে সমাবেশ করবে শিক্ষার্থীরা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয় তাকে। 4 আগস্ট জিগাতলায় মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ধানমন্ডি থানায় হওয়া হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিবি হেফাজতে থাকা শাহজাহান খানকে আজ আদালতে তোলা হবে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। মধ্যরাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। পরে তাকে ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ। 2009 সালে তাকে প্রথম নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা সরকার। মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। সবচেয়ে বিতর্কিত হন নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে মন্তব্যের কারণে। সে সময় রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর উপর বাস চাপা নিয়ে বিরূপ মন্তব্য করেন শ্রমিক ফেডারেশনের কার্যকরী এই সভাপতি। তিনি উপস্থিত থেকে সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8ম বার সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। 1986 সালে প্রথম এমপি হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলেকে আটক করেছে র্যাব। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, হস্তান্তর প্রক্রিয়া কি শেষ হয়েছে? এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। জি, আসলে যেমনটি বলছিলেন, গত রাত্রে র্যাব 12 পাবনা ক্যাম্প সেই সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর যে ছেলে শিরান শরীফ তমালকে তার এক বন্ধুর বাড়ি থেকে আটক করেছে। আমি এখন রয়েছি পাবনা র্যাব ক্যাম্পে। আসলে আমি যদি দেখাই, এখন সেই শিরান শরীফ তমালকে কিন্তু সেই এখন র্যাব ক্যাম্প থেকে ঈশ্বরদী থানাতে হস্তান্তরের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি চলছে। তাকে র্যাব গত রাত্রে অস্ত্র এবং মাদকসহ যে আটক করেছে, সেই আটকের পরে র্যাব একটি মামলা করেছে অস্ত্র এবং মাদক আইনে। সেই মামলার পরে তাকে কিন্তু এখন সেই ঈশ্বরদী থানাতে হস্তান্তর করা হবে। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই শিক্ষার্থীদের উপর হামলার উপরে তার একটি মামলা রয়েছে, সেই মামলাতে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে এবং সেই ঈশ্বরদী থানা থেকে তাকে আদালতে হয়তোবা আজকে কিংবা আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে বলে র্যাব ক্যাম্পের যিনি কমান্ডার রয়েছেন তিনি জানিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন যে র্যাবের যে আইনগত প্রক্রিয়া, সেই মামলার শেষে তাকে কিন্তু সেই ঈশ্বরদী থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ঈশ্বরদী থানাতে নিয়ে যাওয়ার পরে তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তরের পরে সেই র্যাবের যে মামলা এবং সেই ঈশ্বরদী থানাতে তার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে, সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে। কলিট, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে 2 দেশের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটির সমাধান হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের ইস্যুতেও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ঠিক কী পরিমাণ পানির হিস্সা পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করতে নারাজ। যে কোনো মূল্যে বিষয়টির সমাধান হতেই হবে, এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সাক্ষাৎকার পিটিআই এর ওয়েবসাইটে শুক্রবার প্রকাশ করা হয়েছে।
ভারতে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ও ইনকিলাব মঞ্চের লং মার্চ কুমিল্লায় পৌঁছেছে। সকালে 10 ট্রাক বোঝাই ছাত্র জনতা শুরু করে এই যাত্রা। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বাঁধ নির্মাণ এবং নদীর পানি প্রবাহ ইচ্ছে মতো নিয়ন্ত্রণের প্রতিবাদে এই কর্মসূচি। সকালে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে যাত্রা শুরু হয়। দুপুরে কুমিল্লার চান্দিনায় পৌঁছে একটি পথসভা করে তারা। এরপর টাউন হলে জড়ো হয়ে জনসমাবেশে অংশ নেয়। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জানতে চাই জনসমাবেশে ছাত্র জনতার উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? ছাত্র জনতা সেটি কুমিল্লা এসে পৌঁছেছে। এখন কিন্তু টাউন হল মাঠে তারা কিছুক্ষণের মধ্যে তাদের কর্মসূচি শুরু করবে। এখানে কিন্তু আজকে যে সার্বভৌম সমাবেশ দেখেছে তারা ভারতীয় যে বিশেষ করে পানি সংকটের প্রতিবাদে কিন্তু আন্তঃসীমান্ত ভারতের অবৈধ প্রভাব এরই প্রতিবাদে কিন্তু তারা আজকে এই সমাবেশ এখান থেকে কিন্তু তারা সমাবেশ শেষে তারা পদযাত্রার মাধ্যমে কিন্তু ভারতের যে ডুম্বুর বাঁধ তার অভিমুখে কিন্তু লং মার্চে যাবে। এখন কিন্তু যাদের তাদের বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা টাউন মাঠে এসে জড়ো হচ্ছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাদের যে কর্মসূচি শুরু হবে এবং সেটি শেষেই কিন্তু তারা যে ভারতীয় সীমান্ত বিভিন্ন বন্দরের দিকে রওনা হবে এবং সেখানে কিন্তু তারা পদযাত্রা করে লং মার্চে যাবে। এরপরে হয়তো আসলে তাদের পরবর্তী যে কর্মসূচিগুলো ঘোষণা আসতে পারে। খোকন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। শিল্পাঞ্চলে চলছে যৌথ বাহিনীর অভিযান। বৃহস্পতিবার রাতভর আশুলিয়ার জামগড়া ও কোনাবাড়ি থেকে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, পোশাক কারখানায় অস্থিরতা ছড়াতে শ্রমিকদের উস্কে দিয়েছিল তারা। সহিংসতার জন্য ভাড়া করা হয় বহিরাগতদেরও। কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে চলছে অস্থিরতা। বিভিন্ন দাবিতে পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের এই আন্দোলন। ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গত 2 সেপ্টেম্বর বিজিএমইএ এবং বিকেএমই এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আসে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় চলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযান। জামগড়া ও কোনাবাড়ি থেকে আটক করা হয় 9 জনকে। পরে এদের মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয়। আশুলিয়া থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়। ভাড়া করা হয় বহিরাগতদেরও। এরা মেনলি এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, যাতে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে ঝুট ব্যবসা করেছে এই ঝুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে, এর জন্য মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়ে বহিরাগত লোকজন দিয়ে এই অরাজকতা সৃষ্টি করছে। হাতে নাতে যারা একদম গার্মেন্টসে আক্রমণ করতেছিল সেই সময় আমাদের সেনাবাহিনী, আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তাদের হাতে আরও 6 জন আটক আছে। এই মোট 9 জন আটক আছে, গ্রেপ্তার আছে আমাদের কাছে। যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেই আশুলিয়ায় চলছে কারখানাগুলোর কার্যক্রম। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বন্যার পানি নামলেও যেন কমছেই না বানভাসী মানুষের দুর্ভোগ। ধীরে ধীরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতিও হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামতের কাজ করছেন অনেকে। বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত বন্যায় 29 জনের মৃত্যু হয়েছে। এখনও জলমগ্ন নোয়াখালীর 5 উপজেলা। আশ্রয়কেন্দ্রে দিন কাটছে বানভাসীদের। বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল। জনপ্রতিনিধিদের সহযোগিতায় বিভিন্ন স্থানে খাল পরিষ্কারের কাজ করছেন স্থানীয়রা।
কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে বুড়িরচংয়ের বেশ কিছু এলাকায় নেমেছে বানের জল। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তার অপেক্ষায় রয়েছেন, কিন্তু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ধীরে ধীরে বন্যার পানি নামছে লক্ষ্মীপুরে, তবে জেলার অনেক এলাকা এখনও পানির নিচে। খাল বিল দখল থাকায় বানের জল নামতে সময় লাগছে। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার বাসিন্দারা। দর্শক, বিরতির আগে যেমনটা জানাচ্ছিলাম, ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খানকে আদালতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানতে চাচ্ছিলাম যে ঠিক কখন নাগাদ শাহজাহান খানকে এজলাসে তোলা হতে পারে এবং রিমান্ডের বিষয়ে কি জানতে পারলেন? রিমান্ড শুনানিটি চলছে। আমি একটু আগেও আদালতে ছিলাম। দুপক্ষের আইনজীবীরা আছেন, রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ, এবং তারা পক্ষে বিপক্ষে বক্তব্য রাখবেন। এরই মধ্যে ঢাকাতে দুটি মামলা, একটি হচ্ছে ধানমন্ডি থানায় হত্যা মামলা, আরেকটি হাজারীবাগ থানার হত্যা মামলা। প্রথমত ধানমন্ডি থানার হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ, এবং একই সাথে হাজারীবাগ থানার যে মামলা, সেই মামলাও তাকে শোন অ্যারেস্ট দেখানো হতে পারে। আর শুনানি চলছে যেহেতু সোহার, এটুকুও বলতে পারি কিছুক্ষণ আগে এই সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে আদালতে তোলা হয়েছে, এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুনানি চলছে, কারণ আমরা দেখেছি কয়েক দফায় কিন্তু এই আসামিদের আনার পথে, আদালতে তোলার পথে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো যেন আর না ঘটে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই শুনানি শেষ হবে, তখনই আমরা আইনজীবীদের মাধ্যমে আরও তথ্য জানাতে পারবো। সোহার, শুনানি শেষ হলে আবারও আপডেট জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ রাব্বি আপনাকে। সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়। সংবিধান সংশোধন সহ দীর্ঘমেয়াদী সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে সেগুনবাগিচায় দলের কার্যালয়ে ছিল বিপ্লবী শ্রমিক সংহতির প্রতিনিধি সম্মেলন, সেখানেই তিনি এই দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েক মাসের মধ্যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করার আহ্বান জানান তিনি। একই সাথে আহ্বান জানান নির্বাচনী রোডম্যাপ দেওয়ার। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে শ্রমজীবী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন বেশি, কিন্তু বর্তমান সরকার তাদের খোঁজ রাখেনি বলে অভিযোগ করেন সাইফুল হক। সংবিধানের পরিবর্তন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো আমি মনে করি পরবর্তী নির্বাচিত সরকার, জনগণের পপুলার ভোটে যারা ইলেক্টেড হবেন তাদের উপরে পরবর্তী দায়িত্ব থাকবে। পরবর্তীর দীর্ঘমেয়াদী যে সংস্কারের প্রশ্নগুলো আছে সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। সমস্ত সংস্কারের দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের নয়। কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 2 জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায় কুমিল্লা থেকে ঢাকা আসছিল একটি মাইক্রোবাস। বাতিশা নানকড়া এলাকায় একটি পিকআপ দাঁড়ানো দেখে পাশের লেনে নেমে যায় মাইক্রোবাসটি। এ সময় পেছনে থাকা স্টারলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সহ 3 যাত্রী। গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নেয় স্থানীয়রা। পুলিশ বাসটি জব্দ করলেও পালিয়েছে চালক ও হেলপার। যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রো বাসের দুর্ঘটনা ঘটে, এবং এই দুর্ঘটনায় মাইক্রো বাসের 4 জন যাত্রী নিহত হয়। 4 জন যাত্রীর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল মেগা সিটি 7.5K রান। চেইস ট্র্যাকের এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী 2352 জন প্রতিযোগী। দৌড়ে সেরা ফিনিশার 3 পুরুষ ও নারীকে দেওয়া হয় পুরস্কার। ভোরের আবছা আলো কেবল ধরা দিয়েছে পূবের আকাশে। এরই মধ্যে হাতিরঝিলে শুরু হয়ে গেছে মেগা সিটির 7.5 কিলোমিটার দৌড়। চেইস ট্রেকের এই আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সী 2352 জন প্রতিযোগী। এর মধ্যে নারী প্রতিযোগী ছিলেন 246 জন। এটা আমার প্রথম রান, আর প্রথম রানটা আমি কমপ্লিট করতে পেরেছি, দেখে আমার খুবই ভালো লাগছে। আমার এটা সেকেন্ড টাইম, এবং আমার কষ্ট হলেও আমি যে শেষ করতে পেরেছি, এটাই হলো আমার ভালো লাগা। সুস্থ থাকার পিছনে আমাদের সবারই রেগুলার রান করা দরকার। আমার বয়স 63+, তো টার্গেট আছে ফুল ম্যারাথন দেওয়ার।
অংশগ্রহণকারীরা জানান নতুন বাংলাদেশ গড়তে ও সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প নেই। বর্তমানে কিন্তু কোনোভাবেই কোনো ব্যায়ামের বা কোনো সুযোগ পাচ্ছি না, এই জন্যই আর কি দৌড়টা করা। অনেক কিছুর মাধ্যমে আমরা সুস্থ রাখতে পারি, তার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রান করা। আমাদের সবারই রান করা উচিত, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিতে থাকা উচিত। সবচেয়ে ইজি হলো হাঁটাটা। 5:50 মিনিটে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলে 80 মিনিট। অনেকেই পরিবার বন্ধুদের সাথে ফিনিশ লাইন অতিক্রম করতে পেরে উচ্ছ্বসিত। আমরা যদি ফিটনেসকে এইভাবে প্রাধান্য দিতে পারি, আমাদের দেশ অনেক দূর আগায় যাবে। এই নতুন বাংলাদেশ বানানোর জন্য বা বিনির্মাণের জন্য যে সুস্থ মানুষ দরকার, আসলে এই ধরনের আয়োজন একটা সুস্থ মেসেজ দেয় আমাদের সমাজের মানুষকে। দৌড়ে সেরা ফিনিশার 3 জনকে দেয়া হয় পুরস্কার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।